সামাজিক ও পারিবারিক নানা বিরোধের প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধন সচল রাখার তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার চেয়ারম্যান প্রার্থী সহ সারা দেশে নিহত 10। দলীয় ব্যানারে নির্বাচনের কারণে থামছে না সহিংসতা, বলছেন বিশ্লেষকরা। রমজানের দাম স্থিতিশীল রাখতে আজ থেকে পিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। পুরো রমজান মাস জুড়েই থাকবে এই কার্যক্রম। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্যের মৃত্যু। জীবিত উদ্ধার 3। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। এবং র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা। সময় সংবাদের সঙ্গে রয়েছে আমি তরিকুল ইসলাম সৌরভ। আধিপত্য বিস্তার এবং সম্পদ দখলকে কেন্দ্র করে বেড়েছে শিশু কিশোর হত্যাকাণ্ডের ঘটনা। পাশাপাশি বিভিন্ন হত্যাকাণ্ড সহ নানা অপরাধে তাদেরকে ব্যবহার করা হচ্ছে ব্যাপক হারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, আন্তরিকতা থাকলেও সরকারের সক্ষমতার অভাবেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড সহ বড় অপরাধের সঙ্গে শিশু কিশোরদের সম্পৃক্ততা। তবে এমন হত্যাকাণ্ড বন্ধে পারিবারিক এবং সামাজিক বন্ধন শক্তিশালী করা অধিক কার্যকরী বলে মত অপরাধ বিজ্ঞানীদের। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। গেল ফেব্রুয়ারি হবিগঞ্জে অপহরণের পর একসাথে হত্যা করা হয়েছিল 4 শিশুকে। ওই মাসে ঢাকার কেরানীগঞ্জে একইভাবে হত্যা করা হয় শিশু আব্দুল্লাহকে। সম্পত্তি দখল, আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জের সহ অধিকাংশ ক্ষেত্রে শিশু কিশোররাই হিংস্র বখাটেদের সহজ টার্গেটে পরিণত হচ্ছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অসম সমাজ ব্যবস্থায় চরম নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে নিজেদের উত্তরাধিকারকে হত্যা করতেও মন কাঁপছে না আত্মীয় স্বজনদের। বৈষম্যগুলো সে বিভিন্ন রকমের নিপীড়ন তৈরি করে এবং সেই নিপীড়নেরই আমরা একটা বহিঃপ্রকাশ দেখি নারী হত্যা এবং শিশু হত্যা। সামাজিক দ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ মানুষের নিষ্ঠুরতার মধ্যে প্রকাশ হচ্ছে। সুতরাং একটা মানবিকতার চর্চার অভাব করছে, মূল্যবোধের চর্চার অভাব করছে। শুধু হত্যার শিকার নয়, হত্যাকাণ্ডেও ব্যবহার করা হচ্ছে কিশোর তরুণদের। পাশাপাশি সামাজিক অবক্ষয়, পারিবারিক বিচ্ছেদ, বিচারহীনতার সংস্কৃতি সহ নানা কারণে হরহামেশাই বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সমস্যা সমাধানে সরকার আন্তরিক হলেও সক্ষমতা কম বলে মত এই বিশেষজ্ঞের। পরিবার, তার শিক্ষা, তার ধর্ম, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সবগুলো প্রতিষ্ঠান যদি একসাথে কাজ না করে, তাহলে পরে কিন্তু আপনি শিশু এবং নারীরা যে নানা রকম সহিংসতা এবং অপরাধের শিকার হচ্ছে, সেটাকে কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না। সবসময় কিন্তু শিকার হচ্ছে ক্ষমতা কাঠামোয় যারা পশ্চাৎপদ, যারা কিনা অরক্ষিত এবং যারা কিনা কোনো রকমের যাদেরকে নিজেদের সেটা আর্থিকভাবে তারা পশ্চাৎপদ, রাজনৈতিকভাবে তারা পশ্চাৎপদ। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, 2012 থেকে 2015 পর্যন্ত হত্যার শিকার হয়েছে 1085 জন শিশু। এমন চলমান হত্যাকাণ্ডের রেশ টানতে নিয়ন্ত্রণের থেকেও সামাজিক বন্ধনগুলোকে সচল করার দিকেই বেশি জোর দিলেন অপরাধ বিজ্ঞানীরা। অপরাধ হয়ে যাওয়ার পরে শাস্তির চেয়ে আপনি এমন কিছু ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থাগুলো সামাজিক, যে ব্যবস্থাগুলো রাষ্ট্রিক, যে ব্যবস্থাগুলো আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, যাতে করে অপরাধ হতেই না পারে। সমস্যা নিরসনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সামাজিক দ্বন্দ্ব, ধনবৈষম্য কমাতে সরকারের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় 10 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার তিতাসে বলরাম ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী নিহত হন। ভোট কেন্দ্র দখলকে জের ধরে জামালপুরে 3 জন, চট্টগ্রামে 2 জন নিহত হয়েছেন। এছাড়াও নির্বাচনী সহিংসতায় নোয়াখালীতে 2 জন, পঞ্চগড়ে 1 জন ও নারায়ণগঞ্জে 1 জন মারা গেছেন। মুন্সিগঞ্জ, পাবনা, ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোটকেন্দ্র দখলের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীতানগর ও কাশীনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত 5 জন আহত হন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
চাঁদপুরের কচুয়া ও মতলবের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে মেম্বার প্রার্থী সহ অন্তত 20 জন আহত হন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষায় কেন্দ্র দখলের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পটিয়া উপজেলার কয়েকটি কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ ওঠে। এ সময় বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লার তিতাস ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন নাগেরচর কেন্দ্রে যাওয়ার পথে বিএনপি প্রার্থী তোফায়েল আহমেদ ভূঁইয়ার সমর্থকরা তার উপর হামলা চালায়। সেখান থেকে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর মাদ্রাসা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 1.5 শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এদের মধ্যে 10 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে একই সময় কান্দির গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের রাজাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে এক কনস্টেবল সহ অন্তত 4 জন আহত হন। সাবিহা নিপা, সময় সংবাদ। পঞ্চম ধাপেও সহিংসতা এড়ানো যায়নি ইউনিয়ন পরিষদ নির্বাচনে। একসময় যে ইউপি নির্বাচন ছিল উৎসবের উপলক্ষ, এখন সেটা রূপ নিয়েছে সহিংসতায়। বিশ্লেষকরা বলছেন, সহনশীল রাজনৈতিক সংস্কৃতির অভাব, নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং দলীয় ব্যানারে নির্বাচনের কারণেই থামছে না সহিংসতা। আর এ কারণেই তৃণমূল পর্যায়ের নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে এক ধরনের শঙ্কা। আতিকুর রহমান তামালের রিপোর্ট। প্রাণহানি আর হতাহতের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনও। সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে তৃণমূলের এই নির্বাচন। গত 22 মার্চ প্রথম দফার নির্বাচনের মতো শনিবার শেষ হওয়া পঞ্চম ধাপের নির্বাচনেও সংঘাত এড়ানো যায়নি। বিশ্লেষকদের মতে দলভিত্তিক ইউপি নির্বাচন নিয়ে শুরু থেকেই সংঘাতের গুঞ্জন ছিল। এক ধাপ থেকে নির্বাচন অপর ধাপে গেছে, আর ক্রমান্বয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছে। বুথ দখলের জন্য ব্যাপক বোমাবাজি, ককটেল ছোড়া, তারপরে বুথের কাছে পিটিয়ে মারা, এই যে ঘটনাগুলি এবার ঘটলো। আগে কিন্তু কোনো ধাপে এত ব্যাপকভাবে এগুলো ঘটে নাই। সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক সুজন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, পঞ্চম ধাপের আগেই নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 101 জনে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা দেশের ইউপি নির্বাচনের ইতিহাসে রেকর্ড। তাদের মতে নির্বাচন কমিশনের পাশাপাশি ব্যর্থতা, পরাজয় মেনে না নেয়ার মানসিকতাতেও। ইউপি ইলেকশনের আগে কিন্তু এত লোক মারা যায়নি, এই ফার্স্ট টাইম যে 100 মার্ক ক্রস করলো। এই নির্বাচনীকালীন সময়ের দায় দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের, তো কোনো না কোনো ভাবে এটা নির্বাচন কমিশনের উপর বর্তাবে। কারণটা আমার কাছে মনে হয় যে দলীয় ব্যানারে নির্বাচন করাটাই প্রধান কারণ। একজন সদস্য যদি হেরে যান, তার প্রভাব প্রতিপত্তি কমে যাবে। শুরুটা কিন্তু ওখানে। সহিংসতার মূল কারণটাই এটাই, কারণ কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তারা আরো বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে যখন মানুষের অহরহ প্রাণ ঝরে, তখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়। কোনো না কোনো ফর্মে নির্বাচনের মধ্যে একটা প্রশ্ন আসবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঢাকা সহ সারা দেশে আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। টিসিবি 179টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, ছোলা, ভোজ্য তেল, খেজুর, মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এর মধ্যে ঢাকায় 32টি স্পটে, চট্টগ্রামে 10টি, অন্যান্য বিভাগীয় শহরে 5টি এবং জেলা সদরে 2টি স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চিনি 48 টাকা, মসুর ডাল 90 টাকা, সয়াবিন তেল প্রতি বোতল 80 টাকা, ছোলা 70 টাকা, খেজুর 90 টাকা বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 5 লিটার সয়াবিন তেল, 5 কেজি ছোলা এবং 1 কেজি খেজুর কিনতে পারবেন। রমজানের শেষ দিন পর্যন্ত চলবে এই পণ্য বিক্রয় কার্যক্রম। খোলা বাজারে পণ্য বিক্রির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং সিলেটের মদিনা মার্কেট এলাকায় আছেন আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছে শিউলির কাছে। শিউলি, সৌরভ, আপনি জানেন যে প্রতি বছরই রমজানের আগে টিসিবির উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের যেসব অপরিহার্য পণ্য এবং রমজানের সময় যেসব পণ্য চাহিদা বেশি বেড়ে যায়, বিশেষ করে ছোলা, মসুর ডাল, চিনি, ভোজ্য তেল, খেজুর, এই পণ্যগুলো টিসিবির উদ্যোগে বিক্রি করা হয়ে থাকে।
এবং আজকে সকাল 9:30 থেকে একযোগে সারা দেশে টিসিবি 179টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। এবং এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাব মোড়ে, এবং এখানে সকাল 9:30 থেকে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন ধরে ক্রেতারা টিসিবির যে পণ্য সেগুলো কিনছেন, এবং এখানে একজন ক্রেতা 4 কেজি করে চিনি কিনতে পারছেন, এবং মসুর ডাল 2 কেজি করে তারা কিনতে পারবেন, সয়াবিন তেল 5 লিটার, এবং ছোলা 5 কেজি এবং খেজুর 1 কেজি করে তারা কিনতে পারবেন। তো যেহেতু প্রতি বছরই দেখা যায় যে রমজানের আগে ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন এবং এসব পণ্যগুলোর দাম বেড়ে যায়, সে কারণেই এই ক্রেতাদের নাগালে যেন এই পণ্যগুলো থাকে এবং তারা যেন ন্যায্য মূল্য পণ্য কিনতে পারেন এবং তারা যেন ভালোভাবে রমজান সিয়াম সাধনা পালন করতে পারেন, সে কারণে টিসিবির উদ্যোগে এই কার্যক্রম নেওয়া হয়ে থাকে। এবং আজকে যথারীতি সারা দেশে এই কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী ঢাকায় 32টি স্পটে আজকে এই টিসিবির উদ্যোগে পণ্য বিক্রি করা হবে, এবং সচিবালয়ে, মোহাম্মদপুর টাউন হল, নিউ মার্কেট, মালিবাগ বাজার, শান্তিনগর বাজার, নতুন বাজার, রামপুরা বাজার, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্বর, দিলকুশা, সায়দাবাদ, যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়া বাজার, খামারবাড়ি, কলমিলতা বাজার, মহাখালী কাঁচা বাজার, 7তলা মসজিদ সহ এরকম 32টি স্পটে পণ্য বিক্রি করা হবে। এবং ডিলাররা সকাল 8টা থেকেই টিসিবির যে খুচরা বিক্রয় কেন্দ্র আছে সেখান থেকে তারা পণ্যগুলো সংগ্রহ করেছেন। এবং এখানে জানিয়ে রাখি যে বাজার থেকে প্রায় 10 থেকে 20 টাকা কম দামে ক্রেতারা এখান থেকে পণ্য কিনতে পারছেন। এবং প্রতি কেজি চিনি এখানে বিক্রি করা হচ্ছে 48 টাকায়, মসুর ডাল বিক্রি করা হচ্ছে 89 টাকা 95 পয়সা। প্রতিটি পণ্যের ক্রেতারা এখান থেকে 10 থেকে 15 টাকা কিনতে পারছেন। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর মান ভালো এবং দামও কম হয়, তারা বেশ সন্তুষ্ট। তো বাজারে এই টিসিবির যে পণ্য বিক্রির উদ্যোগ সেক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে ক্রেতারা আশা করছেন। এই ছিল আমার কাছে ঢাকায় প্রেস ক্লাবের মোড়ে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রমের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে আমরা সিলেটের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানার জন্য চলে যাচ্ছি সহকর্মী আব্দুল আহাদের কাছে। শিউলি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে সেখানে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়ে গেছে, কিন্তু সিলেট হচ্ছে তার সম্পূর্ণ ব্যতিক্রম। আমি আজ সকাল 8টা থেকে মূলত সিলেট শহরের যে টিসিবির ডিলার যারা রয়েছেন, আমি সেই ডিলারের কাছে আমি আসলে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত আসলে সকাল থেকে সবগুলো ডিলারের যে আসলে দোকানগুলো বন্ধ আমি পেয়েছি। শুধুমাত্র আমি এখন যে আছি মদিনা মার্কেটে, এখানে এসে একটি দোকান আমি খোলা পেয়েছি। তো আসলে এর কারণ হিসেবে আমি ডিলারের সাথে কথা বলেছিলাম, এসে যেমনটি দেখলাম যে তার দোকানটি পুরোপুরি আসলে ফাঁকা এবং দোকানে কোনো টিসিবির কোনো পণ্য নেই। আমি কথা বলেছিলাম তার সাথে, তিনি বলেছেন যে তাদের সাথে নাকি এখনো টিসিবির পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি যে কখন তারা মাল নিয়ে আসবেন এবং কখন তারা এই মালামালগুলো বিক্রি করবেন। কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই টিসিবির মালামাল কেনার জন্য অনেক ক্রেতারা দোকানের সামনে এসে জড়ো হয়েছেন, কিন্তু যে এখানে যে ডিলার যারা আছেন তারা কিন্তু মালামাল দিতে পারছেন না। তো আমি কিছুক্ষণ আগে টিসিবির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। আপনারা জানেন যে টিসিবির অফিস সিলেটে নেই, সেটি হচ্ছে মৌলভীবাজারের শেরপুরে অবস্থিত। আমি জামাল উদ্দিন নামের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানালেন যে আজকে ডিলাররা ব্যাংকের মাধ্যমে তাদেরকে টাকা পরিশোধ করবেন এবং তারপরে তাদেরকে তারা মালামাল সরবরাহ করবেন। তো আসলে অন্যান্য সময় দেখা যায় যে শহরের বিভিন্ন জায়গায় ট্রাকে করেও মালামাল বিক্রি করা হয়। আমি প্রায় শহরের বেশিরভাগ জায়গায় আমি সকালে ঘুরেছি, আসলে তাদের খুঁজে আমি কোথাও কোনো ট্রাক পাই কিনা বা কোনো দোকান আমি খোলা পাই কিনা আমি আসলে এমনটি আসলে আমি পাইনি। তো আমি এখন কথা বলবো এই ডিলারের সাথে। আসলে আপনার দোকানটা ফাঁকা হওয়ার কারণ কি একটু যদি বলেন। ফাঁকা বলতে এখনো তো টিসিবির অ্যালটমেন্ট হয় নাই, হ্যাঁ মাল তুলতাম পারছি না আর কি। অ্যালটমেন্ট হইব তখন আমরা মাল তুলবো। ওরা কি যোগাযোগ করছে? না, এখনো যোগাযোগ করে নাই। প্রতি বছর বা অ্যালটমেন্ট হইলেই মেসেজ আসতো বা ওরা ফোনে মেসেজ দিত যে অ্যালটমেন্ট হয়েছে মাল তুলেন। আজকে পর্যন্ত আমরা কোনো তথ্য পাই নাই।
ওকে, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা যেমনটি শুনলেন যে এই ব্যবসায়ী আমাকে বললেন এখনো পর্যন্ত টিসিবির পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হয়নি যে কখন তারা মালামালগুলো নিয়ে আসবেন এবং কখন এই মালামাল তারা বিক্রি করা শুরু করবেন। কিন্তু ক্রেতা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। এখানে অনেক বস্তি এলাকা আসলে এই মদিনা মার্কেট, কিন্তু গরিব মানুষগুলা দেখা যাচ্ছে তারা দোকানের সামনে আসছে পণ্য কেনার জন্য, কিন্তু ডিলাররা তাদেরকে সরবরাহ করতে পারছেন না। তো এই বিষয়টার কারণে অনেকটা ক্ষোভ বিরাজ করছে যে ক্রেতা যারা রয়েছেন তাদের কাছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। খোলা বাজারের পণ্য বিক্রির খবরাখবর জানছিলাম। আমাদেরকে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে জানাচ্ছিলেন হাজরা শিউলি এবং সিলেট থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ। সময় সংবাদে আরো থাকছে, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের অভাবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে ফেনীর সমুদ্র উপকূলের কয়েক লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নাগোয়ার মেরিয়ট অ্যাসোসিয়া হোটেলে স্থানীয় সময় সকাল 10টার দিকে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে শেখ হাসিনার স্বপ্ন পূরণে জাপান সরকার সবসময় পাশে থাকবে বলে জানান শিনজো অ্যাবে। বাংলাদেশ জাপান সম্পর্ককে সুদূর প্রসারী উল্লেখ করে তা আরও জোরদার করতে একমত হন দুই নেতা। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রস্তাব তুলে ধরলে তাৎক্ষণিকভাবে এগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগ প্রসারের জাপান আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ উভয় দেশের কর্মকর্তারা অংশ নেন। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এছাড়াও টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত সেন্সারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক জাতিসংঘ দিবস উপলক্ষে রাজধানীতে পিস কিপার্স রান অনুষ্ঠিত হয়েছে। সকালে তেজগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হল প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে পিস কিপার্স রান 2016-তে অংশ নেন তিনি। বাংলাদেশের বিভিন্ন সংস্থা থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া সদস্য সহ বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা এই রানে অংশ নেন। সুন্দরবনের কুখ্যাত জলদস্যু মাস্টার বাহিনীর র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে। আজ দুপুর 1টায় মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাব মহাপরিচালকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মাস্টার বাহিনীর কাছে অস্ত্র জমা দেবে জানিয়েছে র্যাব। দীর্ঘদিন যাবৎ পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাস্টার বাহিনীর প্রধান মোস্তফার নেতৃত্বে জলদস্যুরা মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। বিভিন্ন সময় র্যাবের অভিযানে ধরা পড়ে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এ বাহিনীর অনেক সদস্য। র্যাব সূত্র জানা যায়, জলদস্যু দমনে গত 2 বছরে 1337টি যৌথ এবং 77টি নিজস্ব অভিযান পরিচালিত হয়। সুন্দরবনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে 35 জন জলদস্যু নিহত হয়েছে। আটক হয়েছে 611 জন। জলদস্যু দমনে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সুন্দরবনের উপকূলীয় এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ মাস্টার বাহিনীর সদস্যরা র্যাবের কাছে আত্মসমর্পণ করে। এই মুহূর্তে মংলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে মংলায় যে প্রস্তুতিটা মাস্টার বাহিনীর যে প্রধান আত্মসমর্পণ করেছেন তাকে ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। সুন্দরবনের চরাখালী এলাকাতে আজকে সকালে র্যাব 8-এর কাছে আত্মসমর্পণ করেছে মাস্টার বাহিনীর 7 সদস্য এবং বিপুল পরিমাণ অস্ত্র সেখানে রয়েছে। আনুমানিক 51টি অস্ত্র সহ তারা আত্মসমর্পণ করেছে। তো আপনারা জানেন যে এই মাস্টার বাহিনী দীর্ঘদিন ধরে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকাতে জলদস্যুতা করে আসছে। তো সেই জলদস্যু নিজের আত্মোপলব্ধি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে তারা আজকে এই আত্মসমর্পণ করেছে প্রশাসনের কাছে। তো আমরা এই মুহূর্তে আমার পাশে আছেন র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ। আমি তার সাথে কথা বলবো, আমাদের একটু বিস্তারিত জানাবেন যে কিভাবে এই মাস্টার বাহিনী আত্মসমর্পণ করছে আপনাদের কাছে।
আমরা আমাদের অপারেশন চালিয়ে যাচ্ছিলাম সুন্দরবনে এবং অনেকদিন ধরে আপনারা জানেন, এবং এই প্রেশারটা না নিতে পেরে মাস্টার বাহিনী একটা প্রপোজাল পাঠায় আমাদের কাছে, যারা তারা আত্মসমর্পণ করতে চায়। তো আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এটা অনুমোদন নিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে আমরা এই আত্মসমর্পণ অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং তাদেরকে বলি যে তাদের নির্দিষ্ট জায়গা দিই যে এখানে তোমরা আসো, অস্ত্রসহ কোলাবারুদ যা যা আছে তোমাদের কাছে রাখাত সহ আসো। তারা এসেছে এবং আজকে সকালে তাদের সাথে কন্ট্যাক্ট স্ট্যাবলিশড হয়েছে আমাদের। তারা এখন অন দ্য ওয়ে আছে। এই বিএফডিসি ঘাটে দুপুরবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে ওরা আত্মসমর্পণ করবে। আপনি ইতিমধ্যে বলেছেন যে সেখানে তারা 51টি অস্ত্র, প্রায় 5000 গুলি এবং 7 জন জলদস্যু তারা সবাই আত্মসমর্পণ করবে। আচ্ছা, কখন আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে মনে করছেন? আমরা আশা করছি বেলা দুপুর 2টা নাগাদ এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই মুহূর্তে আবহাওয়া একটু খারাপ আছে ঢাকাতে, আমাদের হেলিকপ্টার উঠতে পারছে না বলে আমাদের একটু ডিলেড হবে। কারা কারা উপস্থিত থাকবে বলে মনে করছেন? আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, এদের দুজন উপস্থিত থাকবেন, প্লাস র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সবাই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। আচ্ছা, এই ধরনের আর কোনো প্রপোজাল আপনারা পেয়েছেন কিনা জলদস্যু বনদস্যুদের কাছ থেকে? আমরা আশা করছি আজকের এই দিনটার ঘটনা অনুষ্ঠানের পর বাকি যারা জলদস্যু অ্যাক্টিভ আছে এখনো পর্যন্ত সাগরে, তারা উৎসাহিত হবে এবং স্বাভাবিক জীবনে আসতে উৎসাহিত বোধ করবে। ধন্যবাদ আপনাকে। সৌরভ, আপনারা শুনছিলেন যে এতক্ষণ যে র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আমাদেরকে জানাচ্ছিলেন যে কিভাবে জলদস্যু মাস্টার বাহিনী, দুর্ধর্ষ মাস্টার বাহিনী তারা আজকে আত্মসমর্পণ করেছে র্যাব 8-এর কাছে। এবং সমসাময়িক সময়ে যে সাম্প্রতিক সময়ে যে মিডিয়াতে যেভাবে প্রচার প্রচারণা হয়েছে জলদস্যুদের নিয়ে, এবং তারই অংশ হিসেবে কিন্তু যে প্রশাসনের যে অভিযান, র্যাব এবং যৌথ বাহিনীর যে অভিযান পরিচালিত হয়েছে সুন্দরবনে, তারই প্রেক্ষিতে কিন্তু এই জলদস্যু এবং বনদস্যুরা আজকে আত্মসমর্পণ করছে অস্ত্রসহ। তো এই ছিল আমার কাছে সৌরভ মোংলা থেকে জলদস্যুদের আত্মসমর্পণের সর্বশেষ খবর। মংলায় জলদস্যু মাস্টার বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিল রিপোর্টার তরিকুল ইসলাম। কিশোরগঞ্জের মিঠামাইনের ঘোড়া উত্রা নদীতে ট্রলার ডুবে 5 নারী আনসার সদস্য মারা গেছেন। আজ ভোর 5টার দিকে ঘটনা ঘটে। মিঠামইন থানার ওসি জানায়, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোরে নিকুলি উপজেলার উদ্দেশ্যে রওনা দেয় একটি আনসার বাহিনী ট্রলার। ভোর 5টার দিকে ঘোড়া উত্রা নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে 5 নারী আনসার সদস্য মারা যান। জীবিত উদ্ধার করা হয় আরও 3 জনকে। এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ এবং স্থানীয় জনগণ। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে, রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। টাই ব্রেকে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুট জিতল মাদ্রিদিস্তানরা। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের অর্থের জোগাড় নিশ্চিতে আসছে বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে চামড়া শিল্প মালিকরা। তবে সরকারি সাহায্য সহযোগিতাকে অজুহাত হিসাবে দাঁড় না করিয়ে নিজেদের কল্যাণী ট্যানারি স্থানান্তরের উদ্যোগ হতে হবে মালিক পক্ষের প্রতি পরামর্শ দিয়েছে অর্থনীতিবিদরা। জুবাইর ফসলের রিপোর্ট। বাংলাদেশে প্রস্তুত চামড়ার মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা সবসময়ই বেশি। এছাড়া বড় অর্থনীতির দেশগুলোতে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায়ও প্রথম দিকে রয়েছে বাংলাদেশের ট্যানারিগুলো। এর সঙ্গে দেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পাদুকা উৎপাদনও পাল্লা দিয়েই বাড়ছে প্রতি বছর, যা দেশের চামড়া শিল্পের সক্ষমতা আর সম্ভাবনার দিকটি স্পষ্ট করে। কিন্তু কয়েক কোটি মানুষের জীবন জীবিকা সমৃদ্ধ চামড়া শিল্পের উন্নয়ন আর অগ্রগতি বেশ কবছর ধরেই আটকে আছে হাজারীবাগ আর সাভারের মধ্যে। তবে ট্যানারি স্থানান্তরে চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক আলটিমেটাম, আইনি নোটিশ, হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর অবস্থানে যায় সরকার। এরপরও গুটি কয়েক ট্যানারি বাদে হেমায়েতপুরের নতুন শিল্পনগরীতে যাওয়ার অবস্থায় নেই অধিকাংশই। মালিকপক্ষ বলছে, শিল্প স্থানান্তরে বিশেষ তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে নিশ্চিত করতে হবে ব্যাংক ঋণ। আমরা এখানে চট করে তো আর 5 তলা বিল্ডিং বানাতে পারবো না, আর মেশিন প্লেনে করে নিয়ে আসবো না। এই মাসে যেমন 25টা ট্যানারি অলমোস্ট তৈরি হয়ে যাবে। অর্থনৈতিকভাবে যার শক্তি ভিত্তি একটু মজবুত সে আগে যাচ্ছে, যে অর্থনৈতিকভাবে একটু দুর্বল সে একটু ধীরে গতিতে কাজ করছে। যাইতে হইলে ওইখানে কাজ যদি পুরোপুরি সম্পূর্ণ না হয়, আন্তর্জাতিক মার্কেটেও মাইর খাবো আমরা, বাংলাদেশেও কিন্তু আমরা এই শিল্পটা আমরা হারাবো। ব্যাংক যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কমাই দিতে হবে।
এদিকে বছরের পর বছর ধরে শিল্প স্থানান্তর না হওয়ার দায় ব্যবসায়ীদেরও আছে উল্লেখ করে বাজেটে আলাদাভাবে অর্থ বরাদ্দের বিষয়টি ভেবে দেখা যেতে পারে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে অন্য কোনো যুক্তি নিয়ে এসে এটিকে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলবার আসলে পরিস্থিতি নেই। উদ্যোক্তা যারা রয়েছেন তারা নিজস্ব অর্থেই ব্যাংক টু ব্যাংক লেনদেনের মাধ্যমেই তারা ওখানে স্থানান্তরের কাজ করা উচিত। এছাড়া ট্যানারিগুলোতে সবুজ করের বাস্তবায়ন ও অগ্নি নির্বাপক দ্রব্য সামগ্রীর উপর থেকে শুল্ক প্রত্যাহার করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। দীর্ঘমেয়াদে খুব বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রায় প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় ফেনীর সমুদ্র উপকূলের কয়েক লাখ মানুষকে। এদের মধ্যে বেড়িবাঁধের বাইরে বিশাল চরাঞ্চলের দুর্যোগের সময় জানমালের ঝুঁকি নিয়ে আশ্রয়হীন থাকতে হয় অনেককেই। আবার বাঁধের ভিতরে যে কয়টা আশ্রয় কেন্দ্র আছে সেগুলোর ধারণ ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। জুলাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী সোনাগাজী সমুদ্র উপকূলে 60-এর দশকে দেয়া বেড়িবাঁধের বাইরে 4টি ইউনিয়নে যে গোটা হাজার হাজার একরের এই চরাঞ্চলের লোকসংখ্যা এখন ছাড়িয়েছে লাখেরও বেশি। অথচ গত 5 দশকেও এই জনগোষ্ঠীর প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তায় তৈরি হয়নি একটি আশ্রয়কেন্দ্র। সরকারি হিসেব অনুযায়ী সমুদ্র উপকূলীয় সোনাগাজী উপজেলায় প্রায় 3 লাখ লোকের জন্য বেড়িবাঁধের ভেতর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে 58টি। এর মধ্যে পরিত্যক্ত 34টি, নদীগর্ভে বিলীন হয়েছে 2টি। আর যেগুলো সচল রয়েছে এগুলোর প্রতিটির গড় ধারণ ক্ষমতা 500 জন হারে মোট ধারণ ক্ষমতা 11,000 জনের বেশি নয়। সরকারের আশ্রয় না আশ্রয় আমরা আশ্রয় কোথায় নেব? আমাদের বেড়ির বাইরে একটা আশ্রয়কেন্দ্র নাই। বেড়ির বাইরে আশ্রয়কেন্দ্র আমরা আশ্রয় নিতে আমরা সেখানে যাচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। আশ্রয়কেন্দ্র আনলো ইয়েন্তুন 4.5 কিলোমিটার দূরের গতিকে এই শহরের মানুষ জানা সত্য যাইতে চায় না। এই তো গরু, মোষ, ভেড়া, ছাগল আছে, ধান চাল আছে, কুয়া বাচ্চাগুলা নিয়ে এখন আমরা যাইতে অনেক দূরে থেকে যেতে সম্ভব হচ্ছে না। সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা নতুন আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তা স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন। রিসেন্টলি এই চকটা বৃদ্ধি পেয়েছে, যেটা আগে ছিল না। তো যেহেতু আগে ছিল না সেহেতু সেখানে আর আশ্রয় কেন্দ্র করা হয়নি। যেহেতু নতুন করে সেটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তো আমরা জিনিসটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি শীঘ্রই আমরা এই বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। সম্প্রতি ঘূর্ণিঝড় রুয়ানুর আঘাতে ফেনীর সোনাগাজী সমুদ্র উপকূলে বেড়িবাঁধের বাইরের চরাঞ্চলে মারা গেছেন এক রাখাল, জীবন হারিয়েছে অসংখ্য গবাদি পশু, লন্ডভন্ড হয়েছে শতাধিক বাড়িঘর। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বিকল্প সড়ক নির্মাণ না করেই ব্রাহ্মণবাড়িয়া চলছে মৌরেল টিএ রোডে ফ্লাইওভার নির্মাণের কাজ। এ কারণে অলিগলির খানাখন্দকে ভরা সংযোগ সড়ক দিয়ে চলাচলে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পৌরবাসী। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ দায় এড়ালেও সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য এবং জুবিলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান সড়ক ও রেলগেট এলাকার যানজট নিরসনে শহরের মৌরাইল থেকে টিএ রোড পর্যন্ত উড়াল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2015 সালের জুনে উড়াল সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু বিকল্প সড়ক তৈরি না করায় শহরের অলিগলির সংযোগ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের। এসব সড়কে খানাখন্দক আর চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে তাদের। এই রাস্তায় কাজ না করে ওই রাস্তা তারা কাজ আরম্ভ করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, আমাদের ওইদিকে মাল নিয়ে যাইতে দেয় না। আগে অন্যান্য সড়কগুলো ঠিক করে তারপর ফ্লাইওভারটা কাজ করার দরকার ছিল, তাহলে কষ্টটা হইতো না আর কি। এই যে একটা রেলগেট এটা পার্মানেন্টলি বন্ধ করে রাখছে, একটা রিক্সা এবার থেকে এবার আসতে পারে না, মানুষের কি ভোগান্তি এটা তো মানে বর্ণনা করার মতো না। রিলেটেড যে সড়কগুলো আছে, যে আমার সংযোগ সড়কগুলো, এগুলো যদি আমি ঠিক না করি তাহলে তো হচ্ছে আমার আসলে ফ্লাইওভার আলটিমেটলি ওইরকম রেজাল্টটা পাওয়া যাবে না। রোগীদের জন্য সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বিকল্প একটা রাস্তা যদি থাকতো বা যে টেম্পোরারি রাস্তাগুলো আছে এখন চলতেছে এগুলো যদি রিপেয়ার হইতো তাহলে মনে হয় মানুষের জন্য সবচেয়ে ভালো হতো। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। অবশ্য সড়ক নির্মাণ ও সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পৌর মেয়র। আসলে সংযোগ সড়কগুলো তো আমাদের সড়ক ও জনপথের আওতাধীন না, এগুলো পৌরসভার অধীন এবং এই কাজটা পৌরসভাকে করতে হবে। রাস্তাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো আমরা জুনের পর থেকে আমরা আরম্ভ করে দেবো মনে হয়। আর যদি মেরামতের কাজ আর কি, আর যদি তাড়াতাড়ি সম্ভব হয় আমরা এর আগে হয়তো কিছু গুলা করে দেবো আর কি, আর এগুলো হয়তো পরে করবো।
প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের এই উড়াল সেতু নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সাতক্ষীরা রেণু পোনা সরবরাহের প্রতারণার অভিযোগ উঠেছে হ্যাচারি মালিকদের বিরুদ্ধে। মানা হচ্ছে না কোনো নীতিমালা, যে কারণে হ্যাচারি থেকে ঘিরে নেয়ার আগেই মরে যাচ্ছে বেশিরভাগ রেণু। এ অবস্থায় চিংড়ি চাষের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হোয়াইট গোল্ড বা সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ি চাষের অন্যতম কেন্দ্র সাতক্ষীরা। ৯০ দশকের পর থেকে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে শুরু হয় চিংড়ির চাষ। দেশের উৎপাদিত চিংড়ির প্রায় ১/৩ আসে সাতক্ষীরা থেকে। তবে সম্প্রতি দফায় দফায় রেণুপোনা ছেড়েও আশানুরূপ চিংড়ির দেখা মিলছে না। এ অবস্থায় রেণু সরবরাহে হ্যাচারিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘের মালিকদের। এই রেণুগুলো একবার ছাড়লে হয় না, আমাদের ঘরে ২-৩ বার ছাড়া লাগে, কারণ এগুলো আনতে আনতে অনেক মারা যায়। প্রচন্ড লবণাক্ততা, এই লবণাক্ততার সঙ্গে এই রেণুগুলো অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না, ঘের মালিকরা মার খেয়ে যাচ্ছে। মা মাছগুলো সমুদ্র থেকে ধরে আনার পরে পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করে যেগুলো ভাইরাস মুক্ত মা মাছ সেইগুলোই কেবল প্রোডাকশনে যাবে, কিন্তু এইগুলো হ্যাচারি প্রডিউসার যারা আছে তারা মানছে না। হ্যাচারি মালিকরা বলছেন রেণুর গুণগত মান ভালো, তবে তাপমাত্রার তারতম্যের কারণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। এখন যে মাছগুলো আসছে, মাছের গুণগত মান অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের ঘেরের সাথে অ্যাডজাস্ট করছে না একমাত্র তাপমাত্রার কারণে। সরকারি নীতিমালা মেনে রেণুপোনা সরবরাহ ও বিপণনের কথা জানালেন মৎস্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। প্যাকেটের গায়ে এবং কার্টনের গায়ে ওনাদের পানির গুণাগুণ, তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ ইত্যাদি এই সমস্তগুলো ওনারা লিখিত আকারে, ছাপানো আকারে দিয়ে দেবেন। এইগুলো দিয়ে দিলে আমাদের চাষিদের সুবিধা হবে। জেলায় প্রায় ৬৭,০০০ হেক্টর জমিতে ৫৪,৯৮০টি ঘেরে চিংড়ির চাষ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে কয়েক দফা অভিযান চালিয়ে প্রায় ২,০০০ অবৈধ অভিবাসী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ। জানায় শনিবার সিরিয়া উপকূলে ইতালি এবং ইইউ নৌ মিশনের সহায়তায় ভূমধ্যসাগরে ১৬টি অভিযান চালিয়ে ১,৯০০-র বেশি অভিবাসী এবং শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। এর আগে শুক্রবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে ২,০০০ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। এ নিয়ে এক সপ্তাহে উদ্ধার করা অভিবাসীর সংখ্যা প্রায় ১৪,০০০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ মাওবাদী সদস্য নিহত হয়েছে। এই ঘটনার পর ৪০ জন মাওবাদী এবং সমর্থক আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় ছত্তিশগড় মাওবাদী বিদ্রোহের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। গত এক বছরে এই বিদ্রোহী সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে শনিবার আবারও অভিযান চালায় তারা। এ সময় গুলিতে ৪ জন নিহত হয়, গ্রেপ্তার করা হয় আরও ৪ জনকে। এর পরপরই সংগঠনের ৪০ সদস্য এবং সমর্থক আত্মসমর্পণ করে। এদের মধ্যে ১৯ জন সংগঠনটির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আত্মসমর্পণকারী প্রত্যেক সদস্যের পুনর্বাসনে সরকার সহায়তা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুসলমানদের রহমতের মাস পবিত্র রমজানের বাকি আর মাত্র এক সপ্তাহ, তাই আগে ভাগেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রবাসীরা। বসে নেই নিউ ইয়র্কের বাঙালি দোকানিরাও। ইফতারের বিভিন্ন খাবারের উপকরণ, মাছ, মাংস সহ ক্রেতাদের চাহিদা মেটাতে প্রস্তুত তারাও। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের মধ্যে প্রায় ২ লাখেরই বসবাস নিউ ইয়র্কে, আর তাই যে কোনো উৎসব বা ধর্মীয় আচার অনুষ্ঠানে নিউ ইয়র্কের বাংলাদেশিদের আয়োজনও চোখে পড়ার মতো। পবিত্র রমজানকে সামনে রেখে এবারও তাই চলছে ধর্মপ্রাণ প্রবাসীদের প্রস্তুতি। রমজান আসতেছে বলে আগে ভাগে সবগুলো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছে। মুড়ি, ছোলা, খেজুর, বেসন, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সহ ইফতার সামগ্রীর বিভিন্ন উপকরণ আগেভাগেই কিনছেন প্রবাসীরা। রমজান উপলক্ষে বাজার করে নিচ্ছি, কারণ বলা তো যায় না, এখন সামনে গরমও আসছে, সেই জন্য আগে থেকে বাজার করে নিলাম। ছোলা, বেসন, গোশ, মাছ, ডাল, পান সব রকমই কিনে নিলাম। রোজার সারা মাসের প্রয়োজনে মাছ মাংসও একবারেই কিনে রাখছেন বলে জানালেন অনেকে। যে কাস্টমারই আসে অন্তত তার গরু মাংস নিতেই হবে আর কি। গরু এবং খাসি, চিকেন ছাড়া তো তার কোনো নেই আর কি। মাছের তুলনায় মাংস চলতেছে সবচেয়ে বেশি। বাঙালি দোকানগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে নিয়েছেন প্রয়োজনীয় প্রস্তুতি। রোজার যেগুলো নিত্য প্রয়োজনীয় আইটেম, চানা ডাল, তারপরে আপনার খেজুর, রুয়াবজা,
এমনকি অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে ভেজিটেবল যা কিছু আছে সবকিছুর দাম আমরা অনেক কমে রাখছি, যাতে সব কাস্টমার আমাদের কিনতে পারে। কাস্টমার থেকে আমরা সেভাবে সামঞ্জস্য সারা পাইতেছি। আমাদের কেনাবেচা আল্লাহর রহমতে আগে থেকে অনেক বেশি ভালো। রমজান উপলক্ষে বাড়তি ব্যবসায় খুশি বলে জানালেন দোকানিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। নাটকীয়তা ও উত্তেজনায় ভরা ফাইনালের জয় তুলে নিয়ে রেকর্ড ১১তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। মিলানের সান সিরোতে অল মাদ্রিদ ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলাও ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকে। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোল হারিয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুটটি জিতে নেয় মাদ্রিদিস্তানরা। নিল অনন্য উচ্চতায়, আর ৩টি ফাইনালে খেলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা অধরেই থেকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের। ৩ বছরের দ্বিতীয় অল মাদ্রিদ ফাইনালে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উত্তাপ টের পাওয়া যাচ্ছিল ভালোভাবেই। লা উনডেসিমা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা প্রথমার্ধের শেষ দিকে রেস ধরেই বিরতির পরও আধিপত্য ছিল অ্যাটলেটিকোরই। ফার্নান্দো তোরেসকে ডিবক্সে ফাউল করে দ্বিতীয়ার্ধের শুরুতেই হুয়ান ফ্রানের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করে সমতা আনেন কারাস্কো। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সিমিওনে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও চলতে থেকে দুই দলের গোল মিসের মহড়া। বেশ কয়েকটি আক্রমণ হলেও কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ফুটবল মাঠের লটারি টাই ব্রেকে। আইপিএল এর খবর। কে জিতবে এবারের আইপিএল এর ট্রফি? কোহলির বেঙ্গালুরু নাকি অর্ণের হায়দ্রাবাদ? দুই দলের সামনে এই আসরের প্রথম শিরোপা চুম্বন দেওয়ার সুযোগ। এমনিতেই টি-20 ম্যাচ, তার উপর আবার ফাইনাল ম্যাচ ঘিরে তাই উত্তেজনার রেণু ফুসে উঠেছে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রার্থনা জুড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ থাকলেও ইনজুরির কারণে অনুষ্ঠিত মুস্তাফিজ। বেঙ্গালুরুর চেন্নাইস্বামী স্টেডিয়ামে আরসিবি এবং হায়দ্রাবাদের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ রাত 8:30টায়। উৎসবটা এমনই বাদ ভাঙা। ১ বছর পর পর আইপিএল এর আসর ভারতীয় ক্রিকেট পিয়াসীদের কাছে যেন প্রায় ২ মাস ক্রিকেটের মাঝে ডুবে থাকার বিরামহীন মন্ত্র। আর জুয়ারিরা ষড়যন্ত্রের ওত পেতে থাকে কালো টাকার পাহাড় গড়তে। আইপিএল আবিষ্কারের পর যতটা আনন্দের রং আকাশে উড়েছে, ঠিক তেমনি কলঙ্কের দাগও কিন্তু পড়েছে। তবে ক্রিকেট শুদ্ধতায় আইপিএল মানেই বিনোদনের ফুল প্যাকেজ। মিনিটের ব্যবধানে ৪ ছক্কার ফুলঝুরির মেলা, তাও আবার ফাইনাল ম্যাচ বলে কথা। টিকিট বিক্রি সব শেষ। বেঙ্গালুরুর চেন্নাইস্বামী প্রস্তুত মহারণের জন্য। লড়বে দুই প্রতিপক্ষ বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ, যারা কখনোই আইপিএল এর স্বপ্নের ট্রফি ছুঁতে পারেনি। এবার মন থেকেই পণ ছুঁতেই হবে। চেন্নাইস্বামীর উইকেটে রান ওঠে হু হু করে। টস যে জিতবে তারাই নেমে ব্যাটিং, কারণ বরাবরই ব্যাটসম্যানদের জন্য রানের স্বর্গ বেঙ্গালুরুর উইকেট। আরসিবির ঘরের মাঠ, তার উপর আবার তাদের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ। ব্যাট না যেন অধিনায়ক বিরাট কোহলি তলোয়ারি চালিয়ে প্রতিপক্ষকে করছেন ক্ষতবিক্ষত। ডিভিলিয়ার্স যেন বুলডুজার, পিষে করে দিচ্ছেন সব নিঃশেষ। গেল কিংবা ওয়াটসন ম্যাচ উইনার নিজেদের দিনে একজন। তবে অপয়া ইঞ্জুরি জয় করে আরসিবির ওই শক্ত ব্যাটিং লাইন আপ বালির বাঁধের মতো ভেঙে দিতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। তার বদলে ট্রেন্ট বোল্টও সতর্কবাণী প্রতিপক্ষের জন্য। আর ভুবনেশ্বরের বৈচিত্র্যময় বোলিং এর সাথে ব্যাটিং বৃহস্পতির তুঙ্গে থাকা ডেভিড ওয়ার্নার একাই ম্যাচের রং পাল্টে দিতে পারেন নিমিষেই। কে দিবে আইপিএল এর প্রথম ট্রফিতে চুম্বন, আরসিবি নাকি হায়দ্রাবাদ? ৮ দলের ৭টি ম্যাচের ৬২ দিনের যুদ্ধের পর এর উত্তরের সন্ধিক্ষণের অপেক্ষায় এখন ক্রিকেট দুনিয়া। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রমজানের দাম স্থিতিশীল রাখতে আজ থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। রাজধানীতে কার্যক্রম চললেও পণ্য না পাওয়ায় বন্ধ রয়েছে বিভাগীয় পর্যায়ে। কিশোরগঞ্জের মিঠামইনে ট্রলার ডুবে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু, জীবিত উদ্ধার ৩। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফিরছিলেন তারা। র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনী। দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা। পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতার ঘটনায় তৃণমূলে উদ্বেগ। দলীয় ব্যানারে নির্বাচনী কারণ বলছেন বিশ্লেষকরা। এবং সামাজিক ও পারিবারিক নানা বিরোধের প্রতিশোধের লক্ষ্য হচ্ছে শিশু। বিভিন্ন দ্বন্দ্ব রূপ নিচ্ছে নিষ্ঠুরতায়। সামাজিক বন্ধন সচল রাখার তাগিদ অপরাধ বিজ্ঞানীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।